প্রবলেম 1 এটা একটু আলোচনা করে দিই। এখানে আপনাকে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, রিকর্ডে বলা রয়েছে ফর ইচ অফ দ্য সিচুয়েশন ইন্ডিকেট দ্য আইটেমস টু বি রিপোর্টেড অন দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। যে প্রত্যেকটা সিচুয়েশনের জন্য, মানে আপনাকে এখানে এ থেকে জি পর্যন্ত যে সিচুয়েশন দেওয়া রয়েছে প্রত্যেকটার জন্য আপনি ইন্ডিকেট করবেন, নির্দেশ করবেন বা প্রকাশ করবেন যে কোনটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো কোথায় আপনি রিপোর্ট করবেন। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে তো আমরা তিনটা স্টেপের মধ্যে করি, একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, একটা ফাইন্যান্স অ্যাক্টিভিটিস। তো কোন আইটেমটা আপনি কোথায় এন্ট্রি করবেন বা কোথায় আপনি রেকর্ড করবেন সেটা আপনি প্রকাশ করবেন। দ্য সেকশন অফ দ্য স্টেটমেন্ট ইন হুইচ দ্য আইটেম উড অ্যাপিয়ার এন্ড দ্য অ্যামাউন্ট টু বি রিপোর্টেড, টাকার পরিমাণ সহ। এইভাবে আসলে কি করবেন, আমরা গত ক্লাসে যেটা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো দেখেছিলাম সেটা দেখেছিলাম এই ফরম্যাট অনুযায়ী অঙ্ক আকারে। আর এখন যেটা করবেন এটা অঙ্ক আকারে না, এটা অনেকটা থিওরিটিক্যালের মতো। যেমন এতে দেখেন বলা রয়েছে দ্য বোর্ড অফ ডিরেক্টরস ডিক্লার্ড ক্যাশ ডিভিডেন্ড টোটালিং টাকা 2,40,000 ডিউরিং দ্য কারেন্ট ইয়ার। তো বোর্ড অফ ডিরেক্টর ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলো 2,40,000 টাকা এই বছরের জন্য। The comparative balance sheet indicates dividend payable of টাকা 50,000 at the beginning of the year and টাকা 60,000 at the end of the year. তো কম্পারেটিভ ব্যালেন্স শিটে দেখা যাচ্ছে যে ডিভিডেন্ড পেয়েবল বছরের শুরুতে ছিল 50,000 টাকা এবং বছর শেষে রয়েছে 60,000 টাকা। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, তো আমরা করি কি ডিভিডেন্ড যদি পেমেন্ট করা হয় সেটা আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে দেখাই। ফরম্যাটে দেখেন, গত ক্লাসে একটা ফরম্যাট দেখানো হয়েছিল। তো এখানে দেখেন ফরম্যাটে দেখানো রয়েছে আমরা যদি ডিভিডেন্ড পেমেন্ট করি সেটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে দেখানো হয়, এই যে ডিভিডেন্ডস পেইড। আর যদি ডিভিডেন্ড রিসিভ করি সেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দেখানো হয়। কারণ কি, আপনি কখন ডিভিডেন্ড পাবেন, আপনি যদি কোনো প্রতিষ্ঠানের শেয়ার পারচেস করেন তখন আপনি ডিভিডেন্ড পাবেন। তো অন্য প্রতিষ্ঠানের শেয়ার পারচেস করলেন মানে কি, ওই প্রতিষ্ঠানে আপনি ইনভেস্টমেন্ট করলেন। তো ইনভেস্টমেন্ট করলে সেগুলো আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দেখাই। এর জন্য যদি আমরা ডিভিডেন্ড রিসিভ করি সেটা আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দেখাই। আর আমরা যখন ডিভিডেন্ড পেমেন্ট করি তখন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে দেখাই, কারণ আপনার প্রতিষ্ঠানের শেয়ার যখন অন্য কেউ পারচেস করে তখন তো আপনি করবেন কি তাকে ডিভিডেন্ড দিবেন। তো অন্য কেউ যখন আপনার প্রতিষ্ঠানের শেয়ার পারচেস করে তো সে করছে আপনার প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট করছে, তার জন্য এটা ইনভেস্টমেন্ট, কিন্তু আপনার জন্য এটা হচ্ছে ফাইন্যান্সিং, কারণ আপনার প্রতিষ্ঠানে সে অর্থ যোগান দিচ্ছে, আপনার জন্য সে ফাইন্যান্স করছে। তো সেক্ষেত্রে এই জন্য আমরা এটাকে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে দেখাই। তার মানে আপনি যদি ডিভিডেন্ড পেমেন্ট করেন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে দেখাবেন, আর আপনি যদি ডিভিডেন্ড পেয়ে থাকেন ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দেখাবেন। তো এখানে প্রশ্নে দেওয়া রয়েছে ডিভিডেন্ড পেমেন্ট করা হলো, এই যে। তো দেখেন এখানে এতে বলা রয়েছে কি আপনি ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করলেন, ঘোষণা করলেন 2,40,000 টাকা, আর বছরের শুরুতে ডিভিডেন্ড পেয়েবল ছিল 50,000, বছরের শেষ হচ্ছে 60,000 টাকা। তার মানে দেখেন আপনি কত টাকা পরিশোধ করলেন ডিভিডেন্ড। আপনার বছরের শুরুতে ছিল 50,000 টাকা ডিভিডেন্ড পেয়েবল, আবার নতুন করে ঘোষণা করলেন আরো 2,40,000 টাকা, আর বছর শেষে রয়েছে কত, 60,000 টাকা। পেয়েবল বছর শেষে রয়েছে 60,000 টাকা। তো এটা মাইনাস করেন, তার মানে আপনি বাকি টাকাটা পরিশোধ করে দিলেন। এই জন্য আমরা এইভাবে নির্ণয় করলাম। তার মানে আপনি ডিভিডেন্ড পেমেন্ট করলেন কতটুকু, 2,30,000 টাকা। কারণ আমরা ক্যাশ ফ্লোতে জানি ক্যাশ হিসাবটা আসে, যতটুকু ক্যাশ খরচ করলেন সেই হিসাবটা আসে, যতটুকু এখনো ক্যাশ খরচ করেন নাই সেই হিসাবটা আসবে না। তার মানে আপনি ডিভিডেন্ড পরিশোধ করলেন কত, 2,30,000 টাকা। তাই দেখেন আমরা লিখলাম ডিভিডেন্ড পেড অফ টাকা 2,30,000 would be reported in the financing activity section of the statement of cash flow। এই 2,30,000 টাকা ডিভিডেন্ড পেড এটা দেখানো হবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো এর।
তো এটি আমরা দেখেন কথার মাধ্যমে প্রকাশ করলাম, অঙ্ক আকারে না দেখা। তো অঙ্ক একই, শুধু আমরা এটাকে কথার মাধ্যমে প্রকাশ করলাম। এটার আরেকটা দেখাই, বি নাম্বারটা। ডেলিভারি ইকুইপমেন্ট হুইচ হ্যাড কস্ট টাকা 2,45,000 অ্যান্ড অন হুইচ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টোটাল টাকা 95,000 অন দ্য ডেট অফ সেল ওয়াজ সোল্ড ফর টাকা 1,30,000 ডিউরিং দ্য ইয়ার। আপনি একটা ডেলিভারি ইকুইপমেন্ট ছিল যেটা আপনি পারচেস করেছিলেন 2,45,000 টাকা দিয়ে, এটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়ে গেল 95,000 টাকা। তার মানে এটার ক্যারিং অ্যামাউন্ট কত রয়েছে? 2,45,000 টাকা দিয়ে পারচেস করেছিলেন, এটার ডেপ্রিসিয়েশন হয়ে গেছে 95,000 টাকা। তার মানে দেখেন এটার আর কতটুকু মূল্য অবশিষ্ট রয়েছে। 2,45,000 মাইনাস 95,000, তার মানে 1,50,000 টাকা এটার ভ্যালু অবশিষ্ট রয়েছে। এটাকে আপনি সেল করলেন 1,30,000 টাকা দিয়ে, তার মানে 20,000 টাকা লসে সেল করলেন। এটার মূল্য রয়েছে 1,50,000 টাকা, আপনি 1,30,000 টাকা সেল করলেন, 20,000 টাকা লস। তা আমরা লসটা কি করি? আমরা লসটা করি কি, অপারেটিং অ্যাক্টিভিটিজে ওই যে আমরা আবার যোগ করে দিই। আমরা যখন ইনডিরেক্ট মেথড করি, সবার প্রথম তো প্রফিট দ্বারা অঙ্ক শুরু করি, তারপরে লস থাকলে লসটা যোগ করে দিই। তো এটাই বলা আছে, লস অফ টাকা 20,000 ইজ রিপোর্টেড ইন দ্য অপারেটিং অ্যাক্টিভিটি সেকশন অ্যান্ড ইজ অ্যাডেড ব্যাক টু নেট ইনকাম। এই 20,000 টাকার লস অপারেটিং অ্যাক্টিভিটি সেকশনে দেখানো হবে এবং এটাকে যোগ করে দিতে হবে। তো এই অঙ্কগুলোই দেখেন আমরা কথার মাধ্যমে বললাম। তো এটা দেখে রাখেন, প্রবলেম 1। প্রবলেম 2 দেখেন, আমরা ক্যাশ ফ্লো করতে হলে আমাদেরকে 2 বছরের ডাটা প্রয়োজন হয়, কারণ আমরা জানি যে অ্যাসেট বাড়লে আমরা মাইনাস করি, অ্যাসেট কমলে যোগ করি। তো আপনার 2 বছরের যদি অ্যাসেট দেওয়া না থাকে, আপনি বুঝবেন কিভাবে বাড়লো নাকি কমলো? 2 বছরের অ্যাসেট দেওয়া থাকলে তো আমরা বুঝতে পারবো আগের বছর থেকে এই বছর বাড়লো নাকি কমলো। তো গত ক্লাসে যে অঙ্কটা করেছিলাম, প্রবলেম 3 করেছিলাম গত ক্লাসে, সেখানে দেখেন 2 বছরের ডাটা দেওয়া ছিল, 22 সাল আর 23 সাল। এখন প্রবলেম 2 যেটা, এখানে ব্যালেন্স শিট দেওয়া রয়েছে 1 বছরের, 2023 সালের। তো এই অঙ্ক কিন্তু আসলে 2 বছরের ডাটাই দেওয়া রয়েছে। আগের অঙ্কে যেরকম আমরা গত ক্লাসে যে অঙ্ক করলাম, সেখানে যে যেরকম পাশাপাশি ব্যালেন্স শিট দেওয়া রয়েছিল, এই যে ব্যালেন্স শিট 22 সালের 23 সালের পাশাপাশি দেওয়া ছিল। আর প্রবলেম 2তে পাশাপাশি দেওয়া নাই, 23 সালের ব্যালেন্স শিট দেওয়া রয়েছে আর 24 সালেরটা কথার মাধ্যমে বলা রয়েছে। যেমন ধরেন আপনাকে 23 সালের ব্যালেন্স শিটে ধরেন বলা রইলো অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে 21,200 টাকা, আর নিচে 24 সালে বলা রয়েছে অ্যাকাউন্টস রিসিভেবল কত, এই যে 24 সালে বলা রয়েছে অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে 41,600 টাকা। তার মানে ডিফারেন্সটা করলে তো আমরা বুঝবো কতটুকু বাড়লো বা কমলো। এখানে আপনাকে আসলে কিন্তু 2 বছরের ব্যালেন্স শিট দেওয়া রয়েছে, 23 সালেরটা সরাসরি ব্যালেন্স শিট দেওয়া রয়েছে, 24 সালেরটা কথা আকারে দেওয়া রয়েছে যে অ্যাকাউন্টস রিসিভেবল এত টাকা, অ্যাকাউন্টস পেয়েবল এত টাকা। তো অঙ্ক কিন্তু আসলে গত ক্লাসেরটা মতোই, শুধু প্রশ্নটা এখানে অন্য রকম করে প্রেজেন্ট করা হলো। এখানে 1 নম্বরে বলা ছিল স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো তৈরি করেন। তো এটা সহজ, আমরা গত ক্লাসে দেখেছিলাম যেটা সেটার মতোই। 2 নম্বরে বলল কম্পিউট এনি ওয়ান ক্যাশ ফ্লো রেশিও। এটা হচ্ছে এখানে নতুন, এটা দেখায় দিই। আপনি যে কোনো একটা ক্যাশ ফ্লো রেশিও নির্ণয় করেন। তো ক্যাশ ফ্লো রেশিও কি, এখানে দেখেন আমরা নির্ণয় করলাম ক্যাশ ফ্লো টু নেট ইনকাম। উপরে নেট ক্যাশ ফ্লো অপারেশন বসালাম, নিচে নেট ইনকাম। এই রেশিওটাকে বলা হয় ক্যাশ ফ্লো টু নেট ইনকাম, মানে নেট ইনকামের এগেনস্টে যে ক্যাশ ফ্লোটা নির্ণয় করা হয়। তো দেখেন আমরা প্রথম অংশটা কি করি, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এইখানে যে ক্যাশ টাকাটা পেলাম 20,200, এটাই তো হচ্ছে আমাদের নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এটাকে আমরা ভাগ করব নেট ইনকাম দ্বারা। নেট ইনকাম হচ্ছে 32,000 টাকা, এটাই হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো টু নেট ইনকাম, এই রেশিও। আরো রেশিও বের করা যায়, যেমন আমরা করতে পারি যে
যেমন ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রেও আমরা নির্ণয় করতে পারি। এখানে নেট ক্যাশ ফ্রম অপারেশন নিলাম, আমরা আবার নির্ণয় করতে পারি নেট ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আবার নিতে পারি নেট ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো এরকম বিভিন্ন রেশিও নির্ণয় করা যায়, যে আমাদের এখানে নির্ণয় করলাম আমাদের ইনকামের এগেনস্টে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কতটুকু ক্যাশ ফ্লো হলো, মানে আমাদের ইনকামের এগেনস্টে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমাদের কতটুকু ক্যাশ আসলো, বাড়লো বা কমলো। তো আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর সাথে তুলনা করতে পারি, ফাইন্যান্সিং এর সাথে তুলনা করতে পারি। এই জন্য প্রশ্নে দেওয়া রয়েছে যে কোনো একটা রেশিও নির্ণয় করেন, কারণ এরকম বিভিন্ন রেশিও নির্ণয় করা যায়। তো আপনাকে বললো যে কোনো একটা রেশিও নির্ণয় করেন। তো অঙ্কটা দেখে রাখবেন, আমরা আজকে আর একটু কঠিন গুলো দেখবো। এখানে প্রবলেম 4-এ যেটাতে সমস্যা হতে পারে সেটা একটু আলোচনা করে দিই। যেমন এটা পারচেজ অফ ইকুইপমেন্ট, 95,000 টাকা আমরা কিভাবে নির্ণয় করলাম। এখানে এফ নাম্বারে বলা রয়েছে অ্যান ইকুইপমেন্ট হুইচ হ্যাড কস্ট টাকা 22,000, ইন রিসপেক্ট অফ হুইচ টাকা 12,000 ডেপ্রিসিয়েশন হ্যাড বিন প্রোভাইডেড। আপনি একটা ইকুইপমেন্ট পারচেস করেছিলেন 22,000 টাকা দিয়ে, অলরেডি এটার 12,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। ওয়াজ সোল্ড ফর টাকা 6,000 ক্যাশ, 6,000 টাকা দিয়ে ক্যাশে বিক্রি করলেন। প্রফিট অর লস অন দিস ট্রানজাকশন হ্যাড বিন ইনক্লুডেড ইন অপারেটিং প্রফিট। তো এইখানে যে প্রফিট অথবা লস হলো সেটা অপারেটিং প্রফিটে অন্তর্ভুক্ত করা হলো। তার মানে দেখেন এই কথাটার মানে কি, আপনি 22,000 টাকার ইকুইপমেন্টের 12,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে গেল, তার মানে এটার মূল্য কতটুকু অবশিষ্ট রয়েছে? 10,000 টাকা। তার মানে 10,000 টাকার এটা মূল্য অবশিষ্ট রয়েছে, এটাকে আপনি 6,000 টাকা দিয়ে বিক্রি করলেন, 4,000 টাকা লসে বিক্রি করলেন। এই 4,000 টাকার লস অপারেটিং প্রফিট থেকে মাইনাস করা রয়েছে, এটাই বুঝালো যে লাভ লসটা অপারেটিং প্রফিটে অন্তর্ভুক্ত করা রইলো, মানে প্রফিট হলে যোগ করলো, লস হলে মাইনাস করলো। তো এই 4,000 টাকাটা ওখানে লসটা মাইনাস করা আছে, তো আমরা কি করি, লসটাকে আবার পুনরায় যোগ করে দিই অপারেটিং অ্যাক্টিভিটিসে। তার মানে এই 4,000 টাকাটা আমরা যোগ করে দিব। এই যে দেখেন লস অন সেল অফ ইকুইপমেন্ট আমরা আবার যোগ করে দিলাম, কারণ আমরা জানি লস গুলাকে যোগ করে দিই আর গেইন থাকলে সেটাকে মাইনাস করে দিই। এখন আমাদের প্রশ্নে যে ব্যালেন্স শিট দেওয়া রয়েছে, এখানে দেখেন ইকুইপমেন্টের ব্যালেন্স রয়েছে, গত বছর ছিল 1,55,000, আর এই বছর হচ্ছে 2,28,000। তার মানে বাড়লো, দেখতে মনে হয় যে কতটুকু বাড়লো, 2,28,000 থেকে আমরা যদি 1,55,000 মাইনাস করি 73,000 টাকা হয়। এখানে ডিফারেন্সটা করলে তার মানে কতটুকু বাড়লো, 73,000 টাকা। তো আমরা জানি বাড়লো মানে কি, পারচেস করলেন, তাহলে আপনারা লিখতে পারেন পারচেস অফ ইকুইপমেন্ট 73,000 টাকা। কিন্তু আসলে এখানে 73,000 টাকার পারচেস করা হয় নাই, কতটুকু পারচেস করলে আপনি এখানে ক্যালকুলেশন করে নিতে হবে। প্রশ্নে যদি কোন এরকম সেল বলা থাকে, ইকুইপমেন্ট সেল করলেন, এখানে দেখেন 1,55,000 টাকা ছিল ওপেনিং ব্যালেন্স, মানে এটা গত বছরের ব্যালেন্স, আর এই বছরের ব্যালেন্স হচ্ছে 2,28,000। তো এডিশনাল ইনফরমেশনের যে তথ্যগুলো থাকে তার মানে সেগুলো বুঝবেন ওই ব্যালেন্স শিটের মধ্যে এগুলা অ্যাডজাস্ট করা নাই, আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ আমরা জানি এডিশনাল ইনফরমেশনের গুলো ওই ব্যালেন্স শিটে যদি অ্যাডজাস্ট করা থাকতো এখানে এডিশনাল ইনফরমেশন এটা উল্লেখ করতো না, তার মানে এখানে অ্যাডজাস্ট করা নাই। তো এখানে যে সেল করলেন এই সেলটা এখান থেকে মাইনাস করা নাই, তো আপনাকে মাইনাস করে নিতে হবে। কারণ যেহেতু আপনার কাছে দেখানো ছিল 1,55,000 টাকার ইকুইপমেন্ট, তো এর মধ্যে থেকে তো আপনি কিছু ইকুইপমেন্ট সেল করলেন, তার মানে 1,55,000 থেকে তো কমবে, তো সেটা আপনি মাইনাস করে নিতে হবে। এখন এখানে কত টাকার ইকুইপমেন্ট আপনি সেল করলেন? 22,000 টাকার ইকুইপমেন্ট, যে এটা কত টাকা মূল্য ছিল, আপনি কিনেছিলেন 22,000 টাকা দিয়ে, তো আমরা এটাই মাইনাস করব। কেন মাইনাস করছে এটা দেখেন, আমরা কস্ট প্রাইসে যদি আপনার কোনো ভ্যালু দেওয়া থাকে আপনি সেটাকে কস্ট প্রাইসে মাইনাস করবেন। যদি
বুক ভ্যালুতে ভ্যালু দেওয়া থাকতো, বুক ভ্যালুতে মাইনাস করতেন। এখানে ইকুইপমেন্ট দেখেন দেওয়া রয়েছে 1,55,000 টাকা, আর ডেপ্রিসিয়েশন দেওয়া রয়েছে 35,000 টাকা। এই যে অ্যালাউন্স ফর ডেপ্রিসিয়েশন, এটা মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন আলাদা করে দেওয়া রয়েছে, তার মানে বুঝবেন এটা কস্ট প্রাইস। ইকুইপমেন্টের মূল্য আলাদা দেওয়া রয়েছে, ডেপ্রিসিয়েশনের হিসাব আলাদা দেওয়া রয়েছে, তার মানে এই ইকুইপমেন্টটা কি কস্ট প্রাইসে উল্লেখ করা রয়েছে। তো আপনি এখান থেকে যখন মাইনাস করবেন কস্ট প্রাইসে মাইনাস করতে হবে। এই ইকুইপমেন্টের ভ্যালুটা যদি কস্ট প্রাইসে না দিয়ে যদি ক্যারিং অ্যামাউন্ট বা বুক ভ্যালুতে দেওয়া থাকতো, আপনি বুক ভ্যালুটাই মাইনাস করতেন। যদি এখানে এইভাবে দেওয়া থাকতো ইকুইপমেন্টের ব্র্যাকেটে, যদি এখানে এইভাবে দেওয়া থাকতো নেট, ইকুইপমেন্ট ব্র্যাকেটে যদি নেট শব্দ থাকতো, তার মানে বুঝতেন এখান থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করা হয়েছে, মানে এটা বুক ভ্যালু। তাহলে আপনি করতেন কি, ইকুইপমেন্ট যে সেল করলেন এটাকেও বুক ভ্যালুতে রূপান্তর করে মাইনাস করতেন। আমরা ম্যাচ করিনি, কস্ট প্রাইসের সাথে কস্ট প্রাইসটাকে আমরা কনসিডার করি, বুক ভ্যালুর সাথে বুক ভ্যালুটা কনসিডার করি। অনেক সময় প্রশ্নে এভাবে থাকতে পারে, ইকুইপমেন্ট ব্র্যাকেটে নেট থাকতে পারে, তার মানে এখানে বুঝবেন ডেপ্রিসিয়েশন মাইনাস করা। এখান থেকেও তাহলে আপনি ডেপ্রিসিয়েশন মাইনাস করে নিতে হইতো। এখানে কস্ট কত 22,000 টাকা, ডেপ্রিসিয়েশন কত 12,000 টাকা, 22,000 থেকে 12,000 মাইনাস করলে হইতো 10,000। তাহলে আমরা এই 10,000 মাইনাস করতাম, যদি এটা বুক ভ্যালুতে দেওয়া থাকতো এভাবে বুক ভ্যালু বের করে মাইনাস করতাম। তো এখানে যেহেতু প্রশ্ন এটাকে কস্ট প্রাইসে দেওয়া আছে, আমরা এই কস্ট প্রাইসটা মাইনাস করব। কোনটার সাথে মাইনাস করবেন, সবসময় ওপেনিং ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট করতে হয়। আপনার যদি কিছু যোগ করতে হয় মাইনাস করতে, গেলে ওপেনিং ব্যালেন্সের সাথে করতে হয়, কারণ ওপেনিং ব্যালেন্সটা অ্যাডজাস্ট হয়ে তো ক্লোজিং ব্যালেন্সটা নির্ণয় করা হয়। তার মানে দেখেন 1,55,000 থেকে আমরা মাইনাস করবো 22,000 টাকা, তাহলে আর থাকবে কত, 1,55,000 মাইনাস 22,000, তার মানে 1,33,000 টাকা। তার মানে আমাদের বিগিনিং ব্যালেন্স কি হবে, 1,33,000 টাকা। আর এখন ক্লোজিং ব্যালেন্স কত, 2,28,000। তার মানে এটার থেকে মাইনাস করেন, তার মানে 95,000 টাকার আমরা ইকুইপমেন্ট পারচেস করলাম। দেখেন আমাদের, তার মানে ওপেনিং ব্যালেন্স 1,33,000, ক্লোজিং ব্যালেন্স 2,28,000, ডিফারেন্স করলে 95,000 টাকা। এতটুকু আমরা পারচেস করলাম, তাই এটাই দেখালাম, পারচেজ অফ ইকুইপমেন্ট 95,000 টাকা, এইভাবে নির্ণয় করলাম, এখানে দেখা দিলাম। আরেকটা যেটা আপনাদের এখানে বুঝতে হবে, জি নাম্বার, bonds were converted at face value by issuing 40,000 share of টাকা 1 par value of common stock। আপনি বন্ডকে বন্ডকে কনভার্ট করলেন, করলেন কি 40,000 শেয়ার ইস্যু করলেন, প্রতিটা শেয়ারের মূল্য 1 টাকা, তার মানে 40,000-এর শেয়ারের মূল্য 40,000 টাকা। 40,000 শেয়ার ইস্যু করে, মানে বন্ডকে কনভার্ট করে 40,000 শেয়ার ইস্যু করলেন, তার মানে বিষয়টা করলেন আপনি মার্কেটে বিক্রি করলেন 40,000 টাকার শেয়ার, আর মার্কেট থেকে নিয়ে নিলেন 40,000 টাকার বন্ড, মানে 40,000 টাকার আপনি শেয়ার দিয়ে 40,000 টাকার বন্ড নিলেন। এটাই হচ্ছে আপনি বন্ডকে শেয়ারে কনভার্ট করলেন, মানে মার্কেট থেকে 40,000 টাকার আপনি বন্ড নিলেন, আর আপনার কোম্পানির 40,000 টাকার শেয়ার তাদেরকে দিলেন। এগুলো হচ্ছে নন ক্যাশ ট্রানজাকশন, এগুলো অঙ্কে আসে না, কারণ এখানে ক্যাশের কোনো আদান প্রদান হয় নাই, এটা হচ্ছে এক্সচেঞ্জ হলো। আপনি দিলেন শেয়ার, আর শেয়ার হোল্ডাররা দিল বন্ড। তাই দেখেন এখানে কমন স্টক আগে ছিল 1,60,000, এখন হলো 2 লক্ষ, বাড়লো কত 40,000। মানে মার্কেটে যে নতুন করে আপনি সেল করলেন, ইস্যু করলেন, মানে কি মার্কেটে আরো 40,000 টাকা শেয়ার সেল করলেন, তাই 40,000 টাকা বাড়লো। আর বন্ড মার্কেট থেকে নিলেন 40,000 টাকা নিয়ে নিলেন, তাই দেখেন 40,000 টাকা কমে গেল। তাই এই দুইটা অঙ্কে আসবে না, যেহেতু এটা নন ক্যাশ ট্রানজাকশন। আমরা দেখেন কমন স্টক অঙ্কে আনবো না, বন্ডস পেগুলো আনবো না। এগুলা কোথায় যেত, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে। তো দেখেন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ আমরা ওই দুইটা আনি নাই, বন্ডস শেয়ার আনি নাই। যদি এটা টাকা দিয়ে আপনি করতেন, তাহলে আমরা করতাম কি, ওই যে কমন স্টক 40,000 টাকা বাড়লো, তো আমরা জানি ইকুইটি বাড়লে যোগ হয়, তাহলে আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে যোগ করে দিতাম। আর বন্ডস এখানে 40,000 টাকা কমে গেল, তাহলে আমরা জানি
লাইবিলিটি কমলে মাইনাস হয়, তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিজে মাইনাস করে দিতাম যদি এগুলা ক্যাশে আদান প্রদান হতো। তো এখানে বাকিগুলা বুঝবেন। প্রবলেম 5 দেখেন, এখানে আপনাকে একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া রয়েছে আর কিছু, একটা ব্যালেন্স শিট দেওয়া রয়েছে আর কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে। তো আপনাকে বলা হয়েছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করেন। তো আমরা প্রথম স্টেপটা করছি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এখানে দেখেন আমরা ইনকাম বিফোর ট্যাক্স দ্বারা অঙ্ক শুরু করলাম, আর আগের অঙ্কগুলো শুরু করেছিলাম নেট ইনকাম দ্বারা। তো আমরা নেট ইনকাম দ্বারা শুরু করব তখন যখন আপনি দেখবেন এই প্রশ্নে যখন ব্যালেন্স শিটটা দেওয়া থাকবে, ব্যালেন্স শিটে যদি দেখেন লাইবিলিটিতে ইনকাম ট্যাক্স লাইবিলিটি এবং ইন্টারেস্ট লাইবিলিটি, এই দুই লাইবিলিটি যদি দেওয়া না থাকে তাহলে আপনি নেট ইনকাম দ্বারা অঙ্ক শুরু করবেন। যেমন 3 নম্বর অঙ্কে দেখেন ব্যালেন্স শিটের লাইবিলিটিতে ইনকাম ট্যাক্স লাইবিলিটি নামে কিছু দেওয়া নাই, এই যে শুধু দেওয়া রয়েছে কি ক্রেডিটর, ক্রেডিটর মানে অ্যাকাউন্টস পেয়েবল। তো ইনকাম ট্যাক্স লাইবিলিটি দেওয়া নাই আর ইন্টারেস্ট লাইবিলিটি দেওয়া নাই। আমরা নেট ইনকাম মানে কি জানি, আমরা করি কি গ্রস প্রফিট থেকে মাইনাস করি অপারেটিং এক্সপেন্স, তাহলে পাই কি ইনকাম বিফোর ট্যাক্স, যেটাকে ইবিটি বলি, আর্নিংস বিফোর ট্যাক্স। এখান থেকে দেখেন আমরা গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করে আমরা আরো ডিটেলস আকারে যদি দেখি তাহলে পাই আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইবিআইটি, আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এখান থেকে আমরা করি কি ইন্টারেস্টটা মাইনাস করি, তারপরে পাই আর্নিংস বিফোর ট্যাক্স, এখান থেকে মাইনাস করি ট্যাক্স, তাহলে পাই নেট প্রফিট। এই হচ্ছে সম্পূর্ণ ফরম্যাট। তো নেট প্রফিট মানে হচ্ছে এখানে ইন্টারেস্ট আর ট্যাক্সটা মাইনাস করা রয়েছে। দেখেন নেট প্রফিটে কি থাকে, ইন্টারেস্টও মাইনাস করা থাকে, ট্যাক্সও মাইনাস করা থাকে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এটার নিয়ম হচ্ছে আপনি ইন্টারেস্ট আর ট্যাক্স একবারে মাইনাস করবেন, আমরা একবারে মাইনাস করতে হয় যখন ক্যাশ ফ্লো করি, একবারে মাইনাস করি ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এখন আপনি যদি ব্যালেন্স শিটে যদি এখানে লাইবিলিটিতে কিছু দেওয়া থাকে, ইন্টারেস্টের লাইবিলিটি যদি কিছু দেওয়া থাকে, ট্যাক্সের যদি লাইবিলিটি কিছু দেওয়া থাকে, তাহলে করতে হয় ওই লাইবিলিটি গুলো আমাদের এখানে আবার অ্যাডজাস্ট করতে হয়। এই ইন্টারেস্টের লাইবিলিটি যদি দেওয়া থাকে সেই লাইবিলিটি এখানে অ্যাডজাস্ট করতে হয়। কারণ কি, ধরেন আপনার ইন্টারেস্ট লাইবিলিটি দেওয়া ছিল গত বছরে 100 টাকা আর এই বছর রয়েছে 80 টাকা, তার মানে আপনি ইন্টারেস্ট দেখেন 20 টাকা পরিশোধ করে দিলেন। আপনি গত বছরে ইন্টারেস্টের লাইবিলিটি ছিল 100 টাকা আর এই বছর হচ্ছে 80 টাকা, তার মানে 20 টাকা আপনি ইন্টারেস্ট পরিশোধ করে দিলেন। তো যেই টাকাটা আপনি খরচ করলেন সেটা তো আমরা ক্যাশ ফ্লোতে আনি, যেহেতু 20 টাকা পরিশোধ করলেন মানে 20 টাকা ক্যাশ খরচ হলো। তো এখন এই 20 টাকাটা করতে হয় কি ওই ইন্টারেস্টের সাথে আবার অ্যাডজাস্ট করতে হয়। তো আমাদের নিয়ম হচ্ছে আমরা একবারে অ্যাডজাস্ট করি আর কি, ক্যাশ ফ্লো নিয়ম হচ্ছে একবারে অ্যাডজাস্ট করতে হয়। এই জন্য আপনি প্রশ্নে দেখবেন এই ক্রেডিটের মধ্যে ট্যাক্সের লাইবিলিটি আর ইন্টারেস্টের লাইবিলিটি রয়েছে কিনা, যদি না থাকে আপনি সরাসরি নেট প্রফিট দ্বারা অঙ্ক শুরু করবেন, কারণ লাইবিলিটি নাই মানে ওইটাকে আর অ্যাডজাস্ট করার কিছু নাই। এই ইনকাম স্টেটমেন্টে যে ট্যাক্স আর ইন্টারেস্ট দেওয়া রয়েছে সেটাই ফাইনাল, আপনাকে সেটা আর অ্যাডজাস্ট করতে হবে না। তাই সরাসরি আমরা নেট প্রফিট নিয়ে আসি, মানে তার মানে ইনকাম স্টেটমেন্টে যে ট্যাক্স আর ইন্টারেস্ট দেওয়া রয়েছে সেটাই ফাইনাল ট্যাক্স, ফাইনাল ইন্টারেস্ট। তাই আমরা সরাসরি নেট প্রফিট দ্বারা শুরু করি। আর যদি আপনি ব্যালেন্স শিটে দেখেন ইন্টারেস্ট লাইবিলিটি রয়েছে, তার মানে ইনকাম স্টেটমেন্টে যে লাইবিলিটি দেওয়া রয়েছে সেটা মানে অ্যাকচুয়াল ইন্টারেস্ট না, আমাদেরকে ব্যালেন্স শিটেরটা অ্যাডজাস্ট করে নিতে হয়। কেন অ্যাডজাস্ট করতে হয়, আমরা তো ইনকাম স্টেটমেন্ট করি অ্যাকচুয়াল বেসিসে। আপনি 100 টাকা ইন্টারেস্ট লাইবিলিটি রয়েছে, এর মধ্যে পরিশোধ করলেন 20 টাকা, তার মানে এখন লাইবিলিটি রয়েছে কত, 80 টাকা। আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করি আমরা লাইবিলিটি দেখাই এই 100 টাকায় লাইবিলিটি দেখাই, আমরা কিন্তু 80 টাকা লাইবিলিটি দেখাই না, আমরা দেখি 100 টাকা। পরিশোধ করলেন 20 টাকা ক্যাশে আর বকেয়া রয়েছে 80 টাকা,
টোটাল হচ্ছে 100 টাকা। আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করি লাইবিলিটি দেখাই ইন্টারেস্ট কত, 100 টাকায় আমরা দেখাই যে আমাদের ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা, কারণ ইনকাম স্টেটমেন্ট করা হয় অ্যাক্রুয়াল বেসিসে আর ক্যাশ ফ্লো তৈরি করা হয় ক্যাশ বেসিসে। তো আমরা যখন ক্যাশ ফ্লো তৈরি করি আমরা এই 100 টাকা দেখাইতে পারি না, আমাদেরকে দেখাইতে হয় এই 20 টাকা, কারণ বাকি 80 টাকা তো এখনো পরিশোধ করেন নাই। তার মানে ওই ইনকাম স্টেটমেন্টের যে 100 টাকা মাইনাস করা রয়েছে এটা কিন্তু সঠিক ফিগার মাইনাস করা নাই ক্যাশ ফ্লোতে এটাকে। তার মানে হবে কত, 20 টাকা। তার মানে দেখেন ওই ইনকাম স্টেটমেন্টের ফিগারটা পরিবর্তন হবে। তাই আমরা করি কি, ভাইয়া, হ্যাঁ ভাইয়া তাহলে কি ইন্টারেস্টে যখন আমরা প্রভিশন করি তখন এই প্রভিশনটা আপনার ইনকাম স্টেটমেন্টে আসে, তাই তো? পিএল এ আসে ইন্টারেস্ট হ্যাঁ এক্সপেন্সের। হ্যাঁ, ওইটাই আসে ওই ব্যালেন্স শিটে যেটা মানে আছে ধরেন ওটা ইন্টারেস্ট, অ্যাক্রুয়াল বেসিসটাই আসে। ওই মানে প্রভিশনটাই তো, ইন্টারেস্ট হ্যাঁ এক্সপেন্স ওইটাই। ডেবিট, প্রভিশনটা ক্রেডিট, ওইটাই চলে আসে হ্যাঁ এখানে ওইটা ইয়েতে অ্যাক্রুয়ালটাই পিএল এ। আসে আর কি, হ্যাঁ ওই অ্যাক্রুয়ালটাই আসে। তো এটাকে আমাদের ক্যাশে পরিবর্তন করে নিতে হয় যখন ক্যাশ ফ্লো করি। আপনি ইনকাম স্টেটমেন্ট বলেন ব্যালেন্স শিট বলেন এগুলো অ্যাক্রুয়াল বেসিসে করা হয়, কারণ ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটে যে লাইবিলিটি দেখালেন 100 টাকা, এটা হচ্ছে টোটাল লাইবিলিটি, মানে আপনার অ্যাক্রুয়াল প্লাস ক্যাশ। আর এই বছর হচ্ছে 80 টাকা, গত বছর ছিল 100, এই বছর 80। তার মানে পরিশোধ হলো কত, ডিফারেন্স করলে 20 টাকা পরিশোধ হলো। তার মানে দেখেন দুইটাই কিন্তু অ্যাক্রুয়াল। আগে ছিল বকেয়া 100 টাকা, এখন বকেয়া আছে 80 টাকা, ডিফারেন্স করলে পরিশোধ হইলো কত, 20 টাকা। তার মানে ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্টের যে হিসাবগুলো দেওয়া থাকে এগুলো অ্যাক্রুয়াল বেসিসে দেওয়া থাকে, আর আমরা ক্যাশ ফ্লো করি ক্যাশ বেসিসে। তাই ব্যালেন্স শিটে যদি কোনো লাইবিলিটি থাকে তার মানে ওইটাকে আপনি ক্যাশে পরিবর্তন করে আনতে হয় ক্যাশ ফ্লোতে। এই জন্য করি কি, লাইবিলিটি থাকলে আমরা ওই নেট প্রফিট দ্বারা অঙ্ক শুরু করি না, কারণ নেট প্রফিট মানে আপনি ওখানে ইন্টারেস্ট ট্যাক্স মাইনাস করা আছে, কিন্তু এই ইন্টারেস্ট ট্যাক্সটা অ্যাকচুয়াল ট্যাক্স না, অ্যাকচুয়াল ইন্টারেস্ট না, এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তাই আপনি প্রশ্নে যদি ব্যালেন্স শিটে যদি দেখেন, ধরেন ট্যাক্স লাইবিলিটি দেওয়া রয়েছে, তাহলে আপনি অঙ্কে আনবেন আর্নিংস বিফোর ট্যাক্স, এটা দ্বারা ওই ট্যাক্সটা আর আনবেন না, ট্যাক্সটা মাইনাস করে আনবেন না। আপনি যদি দেখেন ব্যালেন্স শিটে দেওয়া রয়েছে ট্যাক্স লাইবিলিটি, তার মানে আপনাকে ট্যাক্সটা অ্যাডজাস্ট করতে হবে। তার মানে আমরা বিফোর ট্যাক্স অঙ্কে আনবো আর্নিংস বিফোর ট্যাক্স। আর যদি দেখেন দুইটাই রয়েছে, ট্যাক্সের লাইবিলিটি রয়েছে ইন্টারেস্ট লাইবিলিটি রয়েছে, তাহলে আপনি অঙ্কে আনবেন আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, মানে ইন্টারেস্ট ট্যাক্সের আগের ফিগারটা আনবেন, কারণ এটাকে পরবর্তীতে আমরা মাইনাস করে সরাবো। এই হচ্ছে বিষয়টা। তো এখানে দেখেন প্রবলেম 3-এ ইন্টারেস্ট লাইবিলিটি নাই, ট্যাক্সের লাইবিলিটি নাই, তাই আমরা নেট প্রফিট দ্বারা অঙ্ক করলাম। প্রবলেম 4-এ লাইবিলিটিতে ইন্টারেস্টের লাইবিলিটি দেওয়া নাই, ট্যাক্সের লাইবিলিটিও দেওয়া নাই, তার মানে আমরা অঙ্কে আনলাম নেট ইনকাম দ্বারা। প্রবলেম 5, এখানে লাইবিলিটিতে ট্যাক্স লাইবিলিটি দেওয়া রয়েছে, ট্যাক্স লাইবিলিটি, ইন্টারেস্টের লাইবিলিটি দেওয়া নাই, তাই আমরা আনবো ইনকাম বিফোর ট্যাক্স। যদি এখানে ট্যাক্স ইন্টারেস্টের লাইবিলিটিও থাকতো আমরা আনতাম ইনকাম বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। যেহেতু শুধুমাত্র ট্যাক্সের লাইবিলিটি দেওয়া রয়েছে তাই আনলাম ইনকাম বিফোর ট্যাক্স, কারণ ট্যাক্সটা পরবর্তীতে মাইনাস করতে হবে। যেহেতু এখানে ট্যাক্সের লাইবিলিটি আছে তার মানে ইনকাম স্টেটমেন্টের যে ট্যাক্সটা রয়েছে, যে ইনকাম ট্যাক্স যেটা রয়েছে, এই যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স, এটা ক্যাশ বেসিসে না, এটা অ্যাক্রুয়াল বেসিসে। তো এটাকে আপনি ক্যাশ বেসিসে রূপান্তর করে আনতে হবে। তার মানে আপনি পরীক্ষা হলে দেখবেন লাইবিলিটি দেওয়া রয়েছে কিনা, যেটা লাইবিলিটি দেওয়া রয়েছে সেটা মাইনাস ছাড়া আনবেন। ট্যাক্স লাইবিলিটি থাকলে অঙ্কে আনবেন ইনকাম বিফোর ট্যাক্স, আর যদি ইন্টারেস্ট ট্যাক্স দুইটাই লাইবিলিটি দেওয়া থাকে ইনকাম বিফোর ইন্টারেস্ট ট্যাক্স আনবেন। তাই আমরা এই ফিগারটা আনলাম ইনকাম বিফোর ট্যাক্স, 1,63,000 টাকা দ্বারা অঙ্ক শুরু করলাম, এই যে এটা দ্বারা। এখন বাকি অঙ্ক একই রকম, এখন শুধু একটু পার্থক্য হবে, ইনকাম বিফোর ট্যাক্স এটার মধ্যে কিন্তু ইন্টারেস্টটা মাইনাস করা রয়েছে। ইনকাম বিফোর ট্যাক্স ফরম্যাটটা কি ছিল, ওই যে অপারেটিং প্রফিট, এখান থেকে আমরা মাইনাস করি ইন্টারেস্ট, তাহলে পাই আর্নিংস বিফোর ট্যাক্স, এখান থেকে মাইনাস করি ট্যাক্স, তাহলে পাই নেট প্রফিট। তার মানে দেখেন আর্নিংস বিফোর ট্যাক্স এটার মধ্যে কিন্তু ইন্টারেস্টটা মাইনাস করা রয়েছে,
তো নিয়ম হচ্ছে আপনি অঙ্ক যখন করবেন হয় নেট ইনকাম অঙ্কে আনবেন অথবা অঙ্কে আনবেন ইনকাম বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। IS 7 এর নিয়ম হচ্ছে এটা। আপনি যখন IS 7 দ্বারা অঙ্ক করবেন আপনি হয় নেট ইনকাম অঙ্কে আনবেন অথবা ইনকাম বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এখন আমরা অঙ্কে আনলাম কি ইনকাম বিফোর ট্যাক্স, কিন্তু নিয়ম অনুযায়ী আনতে হয় কি ইনকাম বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। তো যেহেতু লাইবিলিটিতে ইন্টারেস্টের লাইবিলিটি দেওয়া নাই তাই আমরা আনলাম ইনকাম বিফোর ট্যাক্স, কিন্তু এটাকে আপনি এইভাবে রূপান্তর করে নিতে হবে, ইনকাম বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সে রূপান্তর করে নিতে হয়। এই জন্য দেখেন আমরা ইন্টারেস্টটাকে যোগ করে করে দিলাম, ইন্টারেস্টটাকে এ, যোগ করে দিলাম, ফাইন্যান্স কস্ট মানে ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্টটাকে দেখেন যোগ করে দিলাম, তাহলে এখন কি হলো ইনকাম বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এটা রূপান্তর করলাম আর কি। আর যদি নেট ইনকাম দ্বারা অঙ্ক শুরু করেন তাহলে এটা অঙ্কে আসে না, ওই যে আর যোগ করতে হয় না। আপনি যখন ইনকাম বিফোর ট্যাক্স দ্বারা অঙ্ক করবেন মনে রাখবেন ইন্টারেস্টটাকে আবার যোগ করে দিতে হবে এই ফরম্যাটে মিলানোর জন্য, ইনকাম বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। পরবর্তীতে কিন্তু দুইটাই মাইনাস করব, এই যে আমরা ইন্টারেস্ট ওই 55,000 কিন্তু আবার মাইনাস করলাম, ইন্টারেস্ট 55,000 কিন্তু আবার মাইনাস করলাম, ট্যাক্সও মাইনাস করলাম। অবশেষে কিন্তু আমরা নেট ইনকামে আবার রূপান্তর করি, এই যে আমরা শেষে আবার ইন্টারেস্টও মাইনাস করলাম ট্যাক্সও মাইনাস করলাম, তার মানে কি হলো নেট ইনকাম। এই জন্য অনেক বই করে কি এই কাজটা করে না, ইন্টারেস্ট এখানে যেহেতু যোগ করতে হয় আবার ইন্টারেস্ট মাইনাস, ফলাফল তো জিরো। এই জন্য অনেক বই করে কি দুইটা আনে না, তো এটা না আনলে আপনি আইএস অনুযায়ী অঙ্ক হবে না, প্রফেশনাল প্রতিষ্ঠানে এইভাবে না করলে অঙ্ক কাইটা দিবে। তো দেখেন এই জন্য আমরা করলাম কি যে ইনকাম বিফোর ট্যাক্স আনলাম 1,63,000, তো এখন অ্যাডজাস্টমেন্ট ফর ওই নন ক্যাশ এক্সপেন্স যোগ করলাম, ডেপ্রিসিয়েশন আর অ্যামortization। আর লস থাকলে আমরা করি কি যোগ করি, গেন থাকলে মাইনাস করি, তো প্রশ্নের লস রয়েছে আমরা যোগ করলাম। এখন আমরা তারপরে কি করি শর্ট টার্ম অ্যাসেট আর শর্ট টার্ম লাইবিলিটি গুলোকে অ্যাডজাস্ট করি, শর্ট টার্ম অ্যাসেট বাড়লে মাইনাস করি কমলে যোগ করি, আর শর্ট টার্ম লাইবিলিটি বাড়লে যোগ করি কমলে মাইনাস। তো শর্ট টার্ম অ্যাসেট আর লাইবিলিটি এগুলাকে অ্যাডজাস্ট করার আগের ব্যালেন্সটাকে কি বলে অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। আপনি শর্ট টার্ম অ্যাসেট লাইবিলিটি অ্যাডজাস্ট করার আগে যে যোগফল এই যোগফলটাকে লিখবেন অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। তো আপনি এই লাইনটা না করলেও হয়, সরাসরি এখন আপনি শর্ট টার্ম অ্যাসেট বাড়লে যোগ করেন কমলে মাইনাস করে দিবেন। শর্ট টার্ম অ্যাসেট লাইবিলিটি কোথায় পাবেন, ওই যে ব্যালেন্স শিটে, যেমন এখানে দেওয়া রয়েছে ইনভেন্টরিজ, গভর্নমেন্ট স্টক, ট্রেড এন্ড আদার রিসিভেবল, এগুলা রয়েছে। তো আমরা এগুলা নিয়ে আসলাম, এই যে ইনভেন্টরি, ইনভেন্টরি বাড়লো অ্যাসেট বাড়লে মাইনাস, ট্রেড এন্ড আদার রিসিভেবল অ্যাসেট ওই যে বাড়লে মাইনাস, তাই মাইনাস করলাম। তারপর ট্রেড এন্ড আদার পেয়েবল লাইবিলিটি ডিক্রিজ হলো, লাইবিলিটি কমলে মাইনাস, তো মাইনাস করে দিলাম। এখন তারপরে সর্বশেষ আমরা করব কি ইন্টারেস্ট আর ট্যাক্স এই দুইটাকে এখন মাইনাস করব। ইন্টারেস্ট আর ট্যাক্স এই দুইটাকে মাইনাস করার আগের ব্যালেন্সটাকে বলা হয় ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। ইন্টারেস্ট আর ট্যাক্স এই দুইটা মাইনাস করার আগের ব্যালেন্সটাকে বলা হয় ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। আপনাদের পরীক্ষা অনেক সময় সম্পূর্ণ ক্যাশ ফ্লো আসে না, বলে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন নির্ণয় করেন, তার মানে এতটুকু অঙ্ক করবেন। অনেক সময় পরীক্ষা আসে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন বের করেন, তার মানে এতটুকু অঙ্কটা। ইন্টারেস্ট আর ট্যাক্স এই দুইটা ব্যালেন্স মাইনাস করার আগের যে ফিগার এটাকে বলা হয় ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, মানে অপারেটিং অ্যাক্টিভিটিজে কতটুকু ক্যাশ জেনারেট হলো। আমরা যখন নেট ইনকাম দ্বারা অঙ্ক শুরু করি তখন কিন্তু এই দুইটা লাইন হয় না, শেষের দুইটার ইন্টারেস্ট পেড ট্যাক্স পেড এই দুইটা মাইনাস করতে হয় না, কারণ যখন নেট ইনকাম দ্বারা অঙ্ক শুরু করি নেট ইনকামে তো ট্যাক্স আর ইন্টারেস্ট মাইনাস করাই থাকে। আপনি যখন ইনকাম বিফোর ট্যাক্স এটা দ্বারা অঙ্ক করবেন তখন শুধু শেষে এই দুইটাকে মাইনাস করতে হয়। আগে আমরা ইন্টারেস্ট মাইনাস করি সবার শেষে ট্যাক্স মাইনাস করি, কারণ একটা প্রতিষ্ঠান সবার শেষে ট্যাক্স দেয়। আর আমরা যখন নেট ইনকাম দ্বারা অঙ্ক শুরু করি তখন দেখেন এই দুইটা লাস্টে হয় না, এই যে আমরা আগের অঙ্কটা নেট ইনকাম দ্বারা করেছিলাম, তো
তো এখানে ওই ট্যাক্স আর ইন্টারেস্ট আর শেষে মাইনাস করি নাই, কারণ নেট ইনকামই তো ওই দুইটা মাইনাস করা থাকে। তো এইগুলো আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস। আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে কোনো পার্থক্য নাই, সব অঙ্কে একই। এখানে করে কি আমাদের নন কারেন্ট অ্যাসেট গুলো আসে আর ইনভেস্টমেন্ট গুলো আসে। তো এখানে দেখেন পারচেজ অফ গভর্নমেন্ট স্টক, এটা সম্পর্কে কিছু বলা আছে কিনা দেখেন। গভর্নমেন্ট স্টক আর নট কোয়ালিফাইং এজ ক্যাশ ইকুইভ্যালেন্ট, এখানে বলে দেওয়া রয়েছে এটা ক্যাশ ইকুইভ্যালেন্ট হিসেবে বিবেচনার যোগ্য না। তো লং টার্ম অ্যাসেট গুলা কোথায় যায়? ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে। তাই দেখেন আমরা গভর্নমেন্ট স্টকটাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে আনলাম। তো আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে এখন ক্যাশ পেলাম 3,50,000। সর্বশেষ হচ্ছে ভাইয়া ফাইন্যান্সিয়াল একটা জিনিস, অ্যাক্টিভিটিস। বলেন। ইনকাম ট্যাক্স পেইড নোট 1, হ্যাঁ হ্যাঁ, এইটাতে এটা একটু যদি বলতেন আর কি। ওইটা এখানে দেখাই দিলাম আর কি, 5,000 কিভাবে টাকা। বের করলাম। হ্যাঁ, কিভাবে বের করলাম দেখেন। এরকম আপনি দুই একটা টি অ্যাকাউন্ট করে দেখাতে পারেন। তো এখানে আমরা কিভাবে বের করলাম দেখেন, ইনকাম ট্যাক্স লাইবিলিটি, মানে আমরা টি অ্যাকাউন্ট করলাম। ওই যে ব্যালেন্স শিটে দেওয়া রয়েছে ট্যাক্স লাইবিলিটি, তো আমরা ট্যাক্স লাইবিলিটির টি অ্যাকাউন্ট করছি। এখানে হচ্ছে ডেবিট, বাম সাইডে ডান পাশে ক্রেডিট। তো যেটা ব্যালেন্স ক্রেডিট সেটার বিগিনিং ব্যালেন্সটা ক্রেডিটে যায়, আর যেটার ব্যালেন্স ডেবিট সেটার বিগিনিং ব্যালেন্স ডেবিটে যায়। মানে অ্যাসেট, অ্যাসেট তো হয় ডেবিট, তার মানে অ্যাসেটের বিগিনিং ব্যালেন্সটা ডেবিটে যায় টি অ্যাকাউন্টের। আর লাইবিলিটি আর ইকুইটি এগুলা তো হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, এগুলা ক্রেডিটে থাকে। তাই এটার বিগিনিং ব্যালেন্সটা আমরা টি অ্যাকাউন্টে ক্রেডিটে বসাই। তো এখানে ট্যাক্সের লাইবিলিটি বিগিনিং ব্যালেন্স কি, গত বছরের ব্যালেন্স। তো দেখেন এখানে দেওয়া হচ্ছে 25,000 টাকা, তার মানে এটা যাবে ক্রেডিটে। এখানে দুই ধরনের লাইবিলিটি দেওয়া রয়েছে, একটা কারেন্ট ট্যাক্স লাইবিলিটি, একটা ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। কারেন্ট ট্যাক্স লাইবিলিটি মানে শর্ট টার্ম যে ট্যাক্স লাইবিলিটি সেটাকে বলে কারেন্ট ট্যাক্স লাইবিলিটি, আর লং টার্ম যে ট্যাক্স লাইবিলিটি সেটাকে বলে ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। তো এখানে রয়েছে 2,000 টাকা, তো এই দুইটাই হচ্ছে বিগিনিং ব্যালেন্স, তো এটা যাবে ক্রেডিটে। তাই দেখেন আমরা টি অ্যাকাউন্টে ক্রেডিটে নিলাম, এই যে ব্যালেন্স বিএফ। আপনি ওপেনিং ব্যালেন্সও লিখতে পারেন, বিএফ মানে ব্রড ফরওয়ার্ড, ওপেনিং ব্যালেন্সকে বিএফ লেখা হয়, আপনি ওপেনিং ব্যালেন্সও লিখতে পারেন। তো দেখেন নিয়ে আসলাম ক্রেডিটে। আর ক্লোজিং ব্যালেন্সটা যায় ডেবিটে, কারণ ডেবিট ক্রেডিটের সম্পর্ক বিপরীত। ওপেনিংটা ক্রেডিটে গেলে ক্লোজিংটা যায় ডেবিটে। তো ক্লোজিং ব্যালেন্স মানে বর্তমান বছরের ব্যালেন্স, তো এটা দেখেন ডেবিটে নিয়ে আসলাম। এটাকে লেখা হয় সিএফ, ক্যারিড ফরওয়ার্ড। আপনি এখানে ওপেনিং ব্যালেন্স লিখলে এখানে ক্লোজিং ব্যালেন্স লিখবেন, আর এখানে বিএফ লিখলে এখানে সিএফ লিখবেন। আর ইনকাম স্টেটমেন্টে কত দেওয়া রয়েছে ইনকাম ট্যাক্স এক্সপেন্স, ইনকাম স্টেটমেন্টে দেওয়া রয়েছে 24,000 টাকা। তো ইনকাম ট্যাক্স এক্সপেন্স এটা জার্নাল কি ছিল, ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট 24,000 টাকা, ইনকাম ট্যাক্স লাইবিলিটি ক্রেডিট 24,000 টাকা, এটা জার্নাল তো এরকম। তো লাইবিলিটিটা কোথায়? ক্রেডিটে। তো আমরা যখন টি অ্যাকাউন্ট করি, লাইবিলিটি টি অ্যাকাউন্ট করছি ইনকাম ট্যাক্স লাইবিলিটির, ইনকাম ট্যাক্স লাইবিলিটি আছে কোথায়? ক্রেডিটে। তার মানে নাম বসবে ডেবিটের নাম, ইনকাম ট্যাক্স এক্সপেন্স বসবে, কারণ আমরা ওই ক্রেডিটের জায়গায় ডেবিটের নাম বসাই যখন টি অ্যাকাউন্ট করি, আর ডেবিটের জায়গায় ক্রেডিটের নাম বসাই, বিপরীত নামটা বসে টি অ্যাকাউন্ট করার সময়। তাই দেখেন ওই ইনকাম ট্যাক্স এক্সপেন্স নামটা বসলো, টাকাটা বসবে ক্রেডিটের টাকাটাই, ইনকাম ট্যাক্স লাইবিলিটি 24,000। এখন ব্যালেন্সিং ফিগারটাই ক্যাশ, এটাই ক্যাশ ফ্লোতে যাবে, কারণ ডেবিটকে সমান হইতে হবে। এখন ক্রেডিটে দেখলাম 51,000 হয়, ডেবিটে 51,000 হইতে হলে 5,000 টাকা লাগে, এটাই যাবে ক্যাশ ফ্লোতে। ওই যে দেখেন ইনকাম ট্যাক্স এক্সপেন্স 5,000 টাকা আনলাম, এই যে 5,000 টাকা। আর আপনি যদি পরীক্ষায় টি অ্যাকাউন্ট না বুঝেন তাহলে কিভাবে করবেন দেখেন, টি অ্যাকাউন্ট না বুঝলে, কারণ পরীক্ষা হলে এত কিছু চিন্তা করার সময় পাবেন না। আপনি করেন কি, বিগিনিং ব্যালেন্স গুলো যোগ করেন, এই 2,000 আর 25,000 যোগ করলে কত হয়? 27,000। আর ওই ইনকাম স্টেটমেন্টেরটা যোগ করেন, 24,000। তো 27,000 আর 24,000 যোগ করলে হয় 51,000। এখন এখান থেকে ক্লোজিং ব্যালেন্সটা মাইনাস করে দেন, এই 4,000
আর 42,000 কত হয়? 46,000। মাইনাস করলে দেখেন 5,000 টাকা থাকে, এটাই ক্যাশ ফ্লোতে যাবে। এইভাবে সহজে বের করতে পারেন। বিগিনিং ব্যালেন্সের সাথে ইনকাম স্টেটমেন্ট এটা যোগ করে ক্লোজিং ব্যালেন্সের সাথে মাইনাস করে দিবেন, তাহলে এই ব্যালেন্সটা হচ্ছে ক্যাশ ফ্লোতে যায় 5,000 টাকা। এইভাবে সহজে বের করতে পারবেন। এটা দেখেন, ইস্যু অফ কমন শেয়ার। এফ নাম্বারে বলা রয়েছে ডিউরিং দ্য ইয়ার ইন্ডেড মার্চ 31, 2022, 25,000 20 মানে 20 সেন্ট 20 পয়সা কমন শেয়ার ওয়ার ইস্যুড এট এ প্রিমিয়াম অফ টাকা 2 টাকা 80 পয়সা। আপনি 25,000টা কমন শেয়ার মার্কেটে বিক্রি করলেন এট এ প্রিমিয়াম অফ 2 টাকা 80 পয়সা, মানে লাভে বিক্রি করলেন। কত দিয়ে বিক্রি করলেন? 2 টাকা 80 পয়সা দিয়ে বিক্রি করলেন। তো প্রতিটা কমন শেয়ারের মূল্য কত? 20 পয়সা। 25,000টা বিক্রি করলেন। তো দেখেন 25,000 কমন শেয়ার, প্রতিটা বিক্রি করলেন। অরিজিনাল মূল্য হচ্ছে কত? 20 পয়সা, যেহেতু 20 সেন্ট মানে 20 পয়সা, তার মানে 0.20। আর লাভ করলেন 2 টাকা 80 পয়সা, তো যোগ করেন 2 টাকা 80 পয়সা। প্রিমিয়াম মানে কত লাভ করলেন, তো এই জন্য আমরা এটা দ্বারা গুণ করলাম, যে তার মানে 3 টাকা করে বিক্রি করলেন প্রতিটা। 2 টাকা 80 পয়সা হচ্ছে প্রফিট, আর 20 পয়সা হচ্ছে অরিজিনাল মূল্য। তার মানে 3 টাকা করে বিক্রি করলেন, তার মানে 25,000 পূরণ 3, তার মানে 75,000 টাকা। তো সেল করলেন মানে কি? শেয়ার কমে গেল, মানে আপনি সেল করছেন মানে ক্যাশ টাকা আসলো। তো ক্যাশ টাকা আসলে যোগ করি আমরা। তো আপনি এভাবে বুঝবেন যে আপনি শেয়ার মার্কেটে বিক্রি করলেন, তার মানে কি আপনার ইকুইটি বাড়লো। তো ইকুইটি বাড়লে আমরা যোগ করি, শেয়ার ইকুইটি বাড়লো, তো বাড়লে যোগ করি। আপনি এভাবেও বুঝতে পারেন যে আপনি শেয়ার বিক্রি করলেন মানে ক্যাশ টাকা আসলো, তো ক্যাশ টাকা আসলো মানে যোগ করে দিবেন ক্যাশ টাকা, তো আমরা যোগ করে দিলাম। তো তারপর আমরা সবগুলো অ্যাক্টিভিটিস যোগ করলাম। অপারেটিং অ্যাক্টিভিটিসে পেলাম 19,000, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে মাইনাস 3,49,000, আর ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে পেলাম 2,26,000। তার মানে যোগ করে টোটাল পেলাম 1,04,000 মাইনাস ফিগার। তাই লিখলাম নেট ডিক্রিজ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এটার সাথে এখন বিগিনিং ক্যাশ ব্যালেন্স যোগ করলে আমরা এন্ডিংটা পাবো। তো বিগিনিংটা প্রশ্নে কত দেওয়া রয়েছে দেখেন, এই যে ক্যাশ ব্যাংকে দেওয়া রয়েছে 0, আর হাত ক্যাশ ইন হ্যান্ড মানে আপনার হাতে রয়েছে 1,24,000। তো ব্যাংকেও যদি থাকতো সেটাও যোগ করতাম। তো ব্যাংকের কোনো টাকা নেই, আপনার হাতে রয়েছে 1,24,000। তাই আমরা বিগিনিং ক্যাশে বসালাম, দেখেন এখানে 1,24,000। এখান থেকে মাইনাস করলাম 2,07,000। কেন মাইনাস করলাম? এখানে আপনাকে ওভারড্রাফট দেওয়া রয়েছে, এই যে ব্যাংক ওভারড্রাফট 2,07,000। ব্যাংক ওভারড্রাফট মানে আপনার অ্যাকাউন্টে যা টাকা ছিল তার থেকে 2,07,000 টাকা বেশি নিয়ে নিছেন আপনি, এটাকে বলে ব্যাংক ওভারড্রাফট। আপনার অ্যাকাউন্টে যা টাকা ছিল আপনি আরো 2,07,000 টাকা বেশি নিয়ে নিলেন, তাই টাকাটা আমরা ক্যাশ থেকে মাইনাস করি, যেহেতু টাকাটা বেশি নিলেন আপনি। তাই দেখেন ক্যাশ থেকে 2,07,000 মাইনাস করলাম, তার মানে আপনার হাতে মাইনাস ফিগার হচ্ছে 83,000। মানে আপনার হাতে তো কোনো টাকা নাই, উল্টা আরো 83,000 টাকা আপনার ব্যাংকে দেনা রয়েছে। তাহলে আমরা পেলাম ক্লোজিং ক্যাশ 1,87,000। এটি হচ্ছে অ্যান্সার, ক্লোজিং ক্যাশ। এখন প্রশ্নে ব্যালেন্স শিটের সাথে মিলা দেখি ঠিক আছে কিনা। আমাদের ক্লোজিং ক্যাশ দেখেন, ক্যাশের ব্যাংক দেওয়া রয়েছে 1,80,000, আর হাতে ক্যাশ রয়েছে 70,000। তো এই দুইটা যোগ করব আমরা, আর ব্যাংক ওভারড্রাফট এটা মাইনাস করব 4,37,000। তো এটা মাইনাস করলে দেখবেন ওই ব্যালেন্সটাই আসে, এই যে আমরা দেখে দিলাম ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশের ব্যাংক যোগ করে ব্যাংক ওভারড্রাফট মাইনাস করলাম, তার মানে 1,37,000 মাইনাস ফিগার। তো এই হচ্ছে অঙ্কটা, দেখে রাখবেন। ভাইয়া, ডেপার ট্যাক্সটা কখন লাইবিলিটি আর কখন অ্যাসেট হয়? ডেফার্ড ট্যাক্স হচ্ছে আপনি যদি মানে সরকার যদি আপনার থেকে ট্যাক্স পায় তাহলে সেটা আপনার জন্য লাইবিলিটি, আর আপনি যদি সরকারের থেকে পান সেটা হচ্ছে আপনার জন্য অ্যাসেট। মানে আপনি
ধরেন আপনি বেশি ট্যাক্স দিয়ে দিলেন, তো এখন সেগুলো আপনি ভবিষ্যতে অ্যাডজাস্ট করবেন। ধরেন আপনি ট্যাক্স দেওয়ার কথা ছিল 1 লক্ষ টাকা, আপনি 5 লক্ষ টাকা ট্যাক্স দিয়ে দিলেন। এখন আপনি এগুলা মানে সাথে সাথেই তো সব টাকা অ্যাডজাস্ট করতে পারবেন না। ধরেন আপনি 5 বছর ধরে অ্যাডজাস্ট করবেন, তাহলে এটাকে ডেফার ট্যাক্স অ্যাসেট করে রাখে। যখন 1 বছর টাইম ক্রস করে এটার নাম ডেফার ট্যাক্স হয়, মানে লং টার্ম ট্যাক্সের ক্ষেত্রে সেটাকে আমরা ডেফার ট্যাক্স বলি। আপনি যদি 1 বছরের মধ্যে এগুলাকে অ্যাডজাস্ট করতেন, তাহলে আমরা এগুলাকে কারেন্ট ট্যাক্স হিসাবে বিবেচনা করতাম, কারেন্ট ট্যাক্স অ্যাসেট করে দিতেন। আপনি যখন এটাকে 1 বছর পর অ্যাডজাস্ট করবেন, সেটাকে ডেফার ট্যাক্স অ্যাসেট করে দিবেন। একইভাবে আপনি যখন সরকারকে ট্যাক্স দিবেন 1 বছরের মধ্যে যদি দিই, এটাকে কারেন্ট ট্যাক্স লাইবিলিটি বলি। আর আপনার এখন ট্যাক্স দেনা হয়েছে কিন্তু এখন দিতে পারতেছেন না, আপনি ধরেন 2 বছর 3 বছর পর দিবেন, ওগুলাকে তখন আমরা ডেফার ট্যাক্স লাইবিলিটি করি। এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে, ধন্যবাদ। আর এখানে আমরা ইনট্যানজিবল অ্যাসেটটা দেখেন ইনভেস্টিং অ্যাক্টিভিটি জানলাম, কারণ ইনট্যানজিবল অ্যাসেট হচ্ছে লং টার্ম অ্যাসেট, তাই এটাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটি জানলাম, কারণ আমরা জানি লং টার্ম অ্যাসেট গুলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে যায়। তো অঙ্কটা দেখে রাখেন, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। 1 থেকে 5 পর্যন্ত সবগুলাই দেখবেন। এটাও দেখতে পারেন 6 নম্বর, এটা দেখেন আমরা প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স এটা দ্বারা শুরু করলাম। কেন প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স দ্বারা শুরু করলাম? কারণ দেখেন ওই যে লাইবিলিটিতে ট্যাক্সের লাইবিলিটি রয়েছে, আবার ইন্টারেস্ট লাইবিলিটিও রয়েছে, এই যে অ্যাক্রুড ইন্টারেস্ট। তাই আমরা প্রফিট বিফোর ইন্টারেস্ট ট্যাক্স দ্বারা শুরু করলাম। যদি শুধুমাত্র ট্যাক্সের লাইবিলিটি থাকতো, তাহলে আমরা ইনকাম বিফোর ট্যাক্স দ্বারা করতাম। তো 1 থেকে 6 পর্যন্ত এগুলো দেখেন। 7 নম্বর দেখতে পারেন, 7 পর্যন্ত দেখতে পারেন। নেক্সট ক্লাসে আমরা 8 থেকে করব ডিরেক্ট মেথডটা। 1 থেকে 7 পর্যন্ত সবগুলো দেখেন। আর এক্সারসাইজ থেকে দেখি রিসেন্টলি যেগুলো আসলো এরকম। এটা দেখতে পারেন, এক্সারসাইজ 6, শবনম কর্পোরেশন। এই কয়েকটা দেখেন আপাতত। 1 থেকে ওই যে 7 পর্যন্ত দিলাম, আর এক্সারসাইজ 6।